আসসালামু আলাইকুম। তো আমরা লেকচার 1 এর পার্ট 2 তে নিয়ে এসেছি হচ্ছে আপনাদের পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশন এবং এই সফটওয়্যারের পরবর্তী অংশ যেটা আছে সেটা আমরা আসলে এই পার্টে বলবো। তো পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশন বোঝার আগে আমাদের বুঝতে হবে কিভাবে একটা ডায়োড কাজ করে। তো ডায়োডটা মূলত বর্তনী চিত্র হচ্ছে কিরকম, ডায়োডের বর্তনী চিত্র আপনারা নিশ্চয়ই আগের পর্বটাতে দেখেছেন যে এটা হচ্ছে ডায়োডের বর্তনী চিত্র। এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ। সো এখন যদি কোনো একটা এসি সিগন্যালের ধনাত্মক চক্র এদিক থেকে আসে তাহলে কারেন্টটা এদিকে পাস করবে। আর যদি উল্টো দিক থেকে আসে কারেন্ট তাহলে এখানে এসে কাট অফ হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট আর যাবে না সামনের দিকে, এখানে কারেন্ট স্টপ হয়ে যাবে। সো এটা হচ্ছে ডায়োডের কাজ, ঠিক আছে। এখন আমরা পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশনের আরেকটা পদ্ধতি যেটার নাম হচ্ছে কি ব্রিজ রেক্টিফিকেশন, তাই তো। তো পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশন ব্রিজের যে ব্যাপারটা এটাকে একটু আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য আমি আসলে এখানে আসছি। তো এখানে বেসিক্যালি আমরা একটা এসি সিগন্যাল নিব, মনে করেন এখানে একটা এসি সিগন্যাল আমি নিলাম, ঠিক আছে, কুণ্ডলিকা জানো এসি সিগন্যাল আমরা এখানে নিলাম। তো এখানে হচ্ছে এসি সিগন্যাল, এলো এসি সিগন্যাল আমরা নিলাম। তো এসি সিগন্যালকে এখানে আমরা যুক্ত করলাম ডায়োডের সাথে, ঠিক আছে, যুক্ত করলাম। এই যে এই চিত্রটা আমি অঙ্কন করতেছি। এখন দেখেন এই এসি সিগন্যালটা এই প্রান্ত প্লাসও হয় মাইনাসও হয়, এই প্রান্ত প্লাসও হয় মাইনাসও হয়। কেন? কারণ আমরা জানি যে এসি কারেন্ট এইটা প্রতি মিনিটে 50 বার, প্রতি সেকেন্ডে 50 বার, অর্থাৎ বাংলাদেশে যে বিদ্যুৎ সেটার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে। তাহলে এসি সিগন্যাল যেহেতু দিক পরিবর্তন করে তার মানে সে একবার এখানে প্লাস থাকে, আবার এখানে প্লাস থাকে, একবার এখানে আবার এখানে, এভাবে 50 বার প্রতি সেকেন্ডে স্থান পরিবর্তন করতে থাকে। তো এখন এটাকে আসলে আমরা কোনো ডিভাইসের মধ্যে ইউজ করতে পারি না। যদি সে দিক পরিবর্তন রেগুলারলি করতে থাকে তাহলে ডিভাইস আর ঠিক থাকবে না। তো ডিভাইস মূলত ডিসি কারেন্টে চলে, প্রত্যেকটা ডিভাইস বেসিক্যালি ডিসি কারেন্টে চলে। তো এখন এই এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করার যে কৌশল সেটাই হচ্ছে আমাদের ব্রিজ রেক্টিফিকেশন বা ব্রিজ রেক্টিফায়ার। তো এখন এই ব্রিজ রেক্টিফায়ারের মাধ্যমে আমরা কিভাবে আসলে এটাকে একমুখী করতে পারি, অর্থাৎ দ্বিমুখী বা উভয়মুখী তরঙ্গকে কিভাবে একমুখী তরঙ্গে রূপান্তর করতে পারি, সেই কাজটা হচ্ছে আমাদের ব্রিজ দ্বারা করা হয়। তো এটা মনে করেন আমি এখানে টানলাম এভাবে, এভাবে হচ্ছে আমি একটা ডায়োড দিলাম, আপনাদের চিত্র যেটা আছে বই আমি সেটা আঁকতেছি না, আমি অন্য একটা আঁকতেছি। এইভাবে টানলাম, দেন আমি এদিকে আরেকটা ডায়োড দিয়ে দিলাম যেটা হবে এইরকম করে, তারপরে এখানে একটা ডায়োড দিয়ে দিলাম যেটা হবে আপনার এরকম করে, আর এখানে আরেকটা ডায়োড দিয়ে দিলাম এটা সমান্তরালে, অর্থাৎ এদিকে হবে, রাইট। তো এখন আপনারা একটু যদি বুঝতে চান আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আসলে এখানে আমি একটু ডায়োডটাকে একটু উপরে অঙ্কন করতে হবে। এই যে এখানে একটু আমি এসি সিগন্যালটাকে আর একটু ছোট করে নিই, হ্যাঁ। তো এই যে এসি সিগন্যালটা হচ্ছে এইটুক, এখানে এসি সিগন্যাল, আর এটা আমাদের ডায়োডটা এখানে কমপ্লিট, ঠিক আছে, এখানে কমপ্লিট। এখন আপনার ওই চিত্রের সাথে এটা মিলাইতে গেলে দেখবেন যে মিলতেছে না। তো ঠিক আছে, মিলতেছে না, আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই বর্তনীর এই যে এইটা কানেক্ট করবো এইভাবে, এইখান থেকে আমি এখানে দিলাম এ, আর এখানে একটা রোধ যুক্ত করলাম, এটা হলো বি, ঠিক আছে, কানেক্ট করলাম একটা তার দিয়ে। তো দেখেন আমি মূলত এই যে এই বিন্দু আর এই বিন্দুকে কানেক্ট করছি, তাই না। তো এখানেও দেখেন কিভাবে এই বিন্দু এবং এই বিন্দুকে কানেক্ট করা হয়েছে আরেকটা তার দিয়ে, যে এখানে রোধটা দেওয়া হয়েছে। তাহলে এই কানেকশন এই কানেকশনের মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। তো আমি আপনার এখানে একটা ডিরেকশন দিই, ধরেন এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম হচ্ছে আমার এফ, রাইট। এখন যখন আমার এই প্রান্তটা ধনাত্মক তখন তো নিশ্চয়ই এই প্রান্তটা কি ঋণাত্মক। তাহলে প্রথম যখন এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত তখন কি নেগেটিভ, তখন কারেন্টটা ধনাত্মক প্রান্ত থেকে বের হবে। আমি এখানে সবুজ কালারের ডিরেকশন দিচ্ছি, কারেন্টের ডিরেকশন প্রথম মধ্যচক্রের জন্য। তাহলে কারেন্ট এই পথে আসলো, আইসা এখানে দেখবে এইদিকে যাবো না এইদিকে যাবো। এই যে এটা দেখেন এটা কিন্তু আপনার কাট অফে আছে, অর্থাৎ এদিকে কারেন্ট যেতে পারবে না, কারেন্ট এইদিকে প্রবেশ করতে হবে, আসলো এখান পর্যন্ত। তাহলে এই যে এই পথ থেকে এই পথে আসলো, আসার পরে এখানে এসে দেখলো ও আবার কাট অফে আছে, বিপরীত বায়াস। তাহলে বিপরীত বায়াসে থাকলে সে আর ওদিকে যাবে না, সেই দিকে যাবে। ডিভাইস যেটা আমার এখানে, এখানে আমাদের ডিভাইস আছে যন্ত্র, ঠিক আছে। তাহলে এই যন্ত্রের দিকে কারেন্ট কিন্তু এদিক থেকে যাচ্ছে, মাথায় রাখেন যন্ত্রের দিকে কারেন্ট এদিক থেকে যাচ্ছে। তাহলে সি বিন্দুতে আসলো, আইসা দেখলো এটা এটা তো আমরা একটু আগে দেখে আসছি বিপরীত যোগে আছে, এবার এখানে তার চেক করবো না, চেক করবো এবার এদিকে, দেখা গেল এটা সম্মুখ যোগে আছে, কারেন্ট এই পথে এসে এইখানে চলে যাবে, কারণ এটাকে আমরা একটু আগে বিমুখী যোগে পেয়ে আসছি। তাহলে কারেন্ট প্রথম ধনাত্মক চক্রের জন্য আপনারা খেয়াল করেন এ বি ই সি ডি এফ, এই পথে কারেন্ট গমন করে, রাইট। এখন খেয়াল করেন এটা হচ্ছে আমাদের প্রথম, ওই প্রান্তে যখন ধনাত্মক তখন এই ঘটনা ঘটে, আর ওই প্রান্তে যখন ঋণাত্মক, একটু খেয়াল করি তাহলে ঋণাত্মক হলে কি ঘটবে। আমি ঋণাত্মকটা বোঝানোর জন্য আমি এই কালারটা ইউজ করতেছি, আপনারা একটু খেয়াল করবেন, আমি এই কালারটা ইউজ করতেছি। তো একটু খেয়াল করি আমরা, এখন ঋণাত্মক পদচক্র বলতে এই প্রান্ত ধনাত্মক এই প্রান্ত তখন ঋণাত্মক, রাইট। তো এই প্রান্ত ধনাত্মক হলে কারেন্ট এদিকে আসার পরে এখানে চেক করলো এটা বিমুখী যোগ এটা সম্মুখ যোগ, কারেন্ট এখানে আসলো, এখানে এসে দেখলো এটা বিমুখী যোগ, কারেন্ট এই পথে যাবে। তাহলে দেখেন কারেন্ট কিন্তু
আমার ডিভাইসের দিকে একই দিক থেকে আসছে, অর্থাৎ ডিভাইস বুঝতেছে না কারেন্টের কি ধনাত্মক অর্ধচক্র চলে নাকি ঋণাত্মক অর্ধচক্র চলে, কারেন্ট কিন্তু একই দিক থেকে ডিভাইস পাচ্ছে। এখানে আসলো, আসার পরে এটাকে তো আমরা প্রথমেই চেক করে গেছি এটা বিমুখী যোগ, সো এটা তার কারেন্ট আসবে না, কারেন্ট তাহলে কোন দিকে যাবে, এই পথে যাবে, এই পথে গিয়ে এখানে আসবে। এটাকে তো চেক করছে বিমুখী যোগ, এই বিন্দুতে যখন ছিলাম তখন এটাকে চেক করে যাওয়া হয়েছে, তখন এটা দেখা গেছে বিমুখী যোগ, তার মানে এটা তার কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্ট এখানে আসলো, এবার এখান থেকে কোথায় যাবে, এই যে ঋণাত্মক প্রান্তের দিকে চলে গেল। তাহলে দেখেন আমার এই প্রান্ত যখন ধনাত্মক, এই প্রান্ত যখন ঋণাত্মক, তখন কারেন্ট গেল এফ ডি ই সি বি এ এই পথে। তাহলে ঋণাত্মক অর্ধচক্রের কারেন্ট গেছে এই পথে, ধনাত্মক অর্ধচক্রের কারেন্ট গেল এই পথে। তো আলটিমেটলি ব্যাপারটা কি বুঝলেন? ব্যাপারটা বুঝলাম আমরা যে আসলে এসি সিগন্যালের যেই দিকবর্তী প্রবাহই হোক, অর্থাৎ তার ধনাত্মক অর্ধচক্র কিংবা ঋণাত্মক অর্ধচক্র যাই হোক, আমাদের ইনপুট কারেন্ট যে এইটা, ইনপুট কারেন্টটা হচ্ছে এইরকম এরকম, কিন্তু আউটপুট কারেন্ট অর্থাৎ আমার ডিভাইস যেটা পাইতেছে, ডিভাইস অলওয়েজ পাইতেছে এইরকম এইরকম, অর্থাৎ ডিভাইসের কাছে কোনো রকমের বিপরীতমুখী যোগ আসতেছে না। তো এই যে এই ঘটনাটাই আসলে এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যে দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, এটা হচ্ছে আমাদের প্রথম ধনাত্মক অর্ধচক্র, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঋণাত্মক অর্ধচক্র। তাহলে ঋণাত্মক অর্ধচক্রের যে এই পার্টটাকে উপরের দিক থেকে আনতেছে হচ্ছে দ্বিতীয় অর্ধচক্র। আপনি এইটা বুঝবেন আমি যখন এটা বুঝাই দিব, বাট এখন আপনি হয়তো এটা বুঝতেছেন না, আমি আপনাকে এবার একটু এটা বুঝাই। দেখেন আপনার এখানে যখন এসি কারেন্ট নেওয়া হলো, এই প্রান্ত যখন প্লাস, দেখেন সি যখন প্লাস, তখন আমার কারেন্ট এখানে এসে এ দিয়ে যাবে, এ দিয়ে দিয়ে যাবে, এদিকে যাবে না, কারণ এদিকে তখন এটা বিমুখী যোগে আছে, তাহলে এটা দিয়ে যাবে না, কারেন্ট এই পথে আসলে এলো ডিভাইস, ডিভাইস হয়ে কারেন্ট আইসা এই তারে দিয়ে এখান পর্যন্ত চলে আসতে পারলো। তো এই যে এই পর্যন্ত চলে আসার পরে আমরা তো এটাকে প্রথমেই দেখে আসছি বিমুখী যোগ, তাহলে দেখতে কারেন্ট যাবে না, কারেন্ট এই পথে আসলো, কারেন্ট এসে এই পথে, এদিকে তো যাবে না, কারণ বিমুখী যোগ পাইছে, কারেন্ট এসে এখানে পৌঁছালো। এখানে কিন্তু তারের উপরে তার, এটা কিন্তু মাথায় রাখবেন, যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে তারের উপরে তার, মাথায় রাখেন। তাহলে কারেন্ট কোন পথে গেল, কারেন্ট আপনার গেল হচ্ছে পি এ বি ই, তারপর হচ্ছে ডি সি কিউ, এই পথে হচ্ছে প্রথম ধনাত্মক অর্ধচক্রের জন্য কারেন্ট গেল। তাহলে আপনার এখানে নিশ্চয়ই কোন এক জায়গায় লেখাটা লেখা আছে, যে এখানে দেখেন পি এ বি ই ডি সি কিউ, আপনারা নিশ্চয়ই পুরোটা বুঝলে এটা বুঝে যাবেন যে প্রথম ধনাত্মক অর্ধচক্রের জন্য D1 এবং D3 কি বলে সম্মুখ যোগ প্রাপ্ত হয়, এবং D4 D2 বিমুখী যোগ প্রাপ্ত হয়। সম্মুখ যোগ কি বিমুখী যোগ কি এগুলো আমরা আগের পর্বে আলোচনা করছি। তাহলে এই পথে কারেন্ট যাচ্ছে, আর উল্টোভাবে আবার যখন আপনি ঋণাত্মক অর্ধচক্রের কথা চিন্তা করবেন, তাহলে আপনার কারেন্ট যাবে কোন পথে, তাহলে আপনার কারেন্ট যাবে ঋণাত্মক অর্ধচক্রের জন্য। আমরা কারেন্টটা একটু দেখি, ঋণাত্মক অর্ধচক্রের জন্য কারেন্টটা হচ্ছে এখানে প্রথমে ঋণাত্মক অর্ধচক্রে আপনার কারেন্ট যখন আসবে এই প্রান্ত থেকে এই পর্যন্ত কারেন্ট চলে আসবে, আসার পরে এবার দেখবে এটা বিমুখী যোগ, এটা দিয়ে যাবো না, তাহলে এটা সম্মুখ যোগ, এটা দিয়ে কারেন্ট এই পর্যন্ত আসলো। এখন এটা আবার কি বিমুখী যোগ, তার মানে এই দিকে যাবে। এবার আসলে এই যে ডিভাইসে দেখেন কারেন্ট কিন্তু আগের বারে দিক থেকে আসতেছে, এখন এই দিক থেকে আসছে, ডিভাইস বুঝতেছে না আসলে এটা কি ধনাত্মক অর্ধচক্র নাকি ঋণাত্মক অর্ধচক্র। ডিভাইস দিয়ে কারেন্ট আসলো, আইসা এই তার দিয়ে এখানে চলে আসলো। এবার এটাকে তো বিমুখী যোগ পাই, এটা বাদে দিয়ে দিলাম, কারেন্ট হবে না, তাহলে এবার এই দিক দিয়ে যান, কারেন্ট আসলো, এটাও তো বিমুখী যোগ প্রাপ্ত হয়েছিল বাদ, তাহলে এখানে আইসা কারেন্ট এই পথে যাবে। তাহলে আপনি দেখেন এই বিমুখী যোগের জন্য কারেন্ট যাচ্ছে কিউ সি বিই বিই ডি এ এবং পি, এই পথে হচ্ছে বিমুখী যোগে কারেন্ট প্রবেশ করতেছে। দেখেন এই যে কিউসি বিই ডি এ পি। তো এই যে আপনারা আসলে এই ব্যাপারটা বুঝে গেছেন যে বিমুখী যোগের ক্ষেত্রে আপনার কে বিমুখী যোগের ক্ষেত্রে আপনার D3 আর D1 বিমুখী যোগ প্রাপ্ত হয়, এবং D4 D2 সম্মুখ যোগ প্রাপ্ত হয়, এবং তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে ডিভাইসকে একই দিক থেকে কারেন্ট প্রোভাইড করে। তাহলে আমাদের এসি সিগন্যাল তো ছিল, এই চারটা ডায়োড দিয়ে আমরা যখন এই ব্রিজটা ক্রিয়েট করছি, তখন দেখা গেল আউটপুটটাতে ডিভাইস এক দিক থেকেই কারেন্ট পাচ্ছে। তো এটার একটা আমরা হাতে নাতে প্রমাণ দেখে আসি। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করেন, এই যে আপনাদের এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে যখন আমার এই যে এই সার্কিটটা যখন রান করলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধনাত্মক ঋণাত্মক অর্ধচক্রটা কিভাবে আসলে এখানে ব্যালেন্স করতেছে। দেখেন এখানে ধনাত্মক ঋণাত্মক চক্র ব্যালেন্স করতেছে কিভাবে, একটু খেয়াল করেন। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে এখানে যখন ঋণাত্মক প্রান্ত, তখন কি হচ্ছে, এই যে ধনাত্মক ঋণাত্মক কি ঘটনা করতেছে দেখতেছেন। তাহলে এই প্রান্ত যখন ধনাত্মক, তখন এই যে এই চিত্রটা আমি আসলে ব্যাখ্যা করছিলাম, দেখেন এই চিত্রটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করছিলাম। এই যে এই প্রান্ত যখন ঋণাত্মক, তখন কারেন্ট এই দিক থেকে আসবে, এই পথে আইসা এই যে ডিভাইসকে দিক থেকে আনবে। আবার যখন এই প্রান্ত ধনাত্মক, দেখেন এই চিত্রটা একটু দেখলেই বুঝে যাবেন, আমরা যে জিনিসটা একটু আগে পরে আসছি সেটাই আসলে এখানে দেখানো আছে। তো আপনারা এখন এই চিত্র দেখে এবং আমি যে বুঝাইছি সেটা যদি বুঝেন, তাহলে নিশ্চয়ই এসি কারেন্টকে ডিসিতে রূপান্তর করার জন্য যে ব্রিজ রেক্টিফিকেশন ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। সো আমরা পরবর্তী পেজে চলে যাই, আমরা এখন পরবর্তী পেজে যাব। সো এটা আশা করি বুঝে গেছেন। এখানে ব্যাখ্যাগুলো একটু পড়বেন যে কিভাবে আমরা হচ্ছে এই ব্রিজ রেক্টিফিকেশন দিয়ে কি কি কাজ করতে পারি, একটু ব্যাখ্যা বললেই বুঝে যাবেন। ব্রিজ রেক্টিফিকেশন ব্যাখ্যাটা পরীক্ষা আসবে, এই পরীক্ষা আসবে এইভাবে যে পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশন ব্যাখ্যা করুন।
পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশন, ব্রিজ রেক্টিফিকেশন ব্যাখ্যা করুন। তাহলে পূর্ণ তরঙ্গের ব্রিজ রেক্টিফিকেশনটা আপনি ব্যাখ্যা করে দিবেন এভাবে, জাস্ট এই লেখাগুলো আপনি একটু পড়বেন, ঠিক আছে? তো এবার আসেন ট্রানজিস্টরের গঠন। আপনার পরীক্ষা আসতে পারে কিন্তু ট্রানজিস্টরের পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কার্যপ্রণালী ব্যাখ্যা করেন। পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কার্যপ্রণালী পরীক্ষা আসবে। পিএনপি এবং এনপিএন যে কোনো একটা, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের গঠন প্রণালী বা কার্যপ্রণালী ব্যাখ্যা করেন। তো এখন দেখেন পিএনপি মূলত কি আর ট্রানজিস্টরের এনপিএন ব্যাপারটা কি। আমরা যখন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্যালাসকে দুই প্রান্তে পি টাইপ রূপায়িত করব, মাঝখানে এন, দুই প্রান্ত পি টাইপ, অর্থাৎ এটা পি এটাও পি, মাঝখানে দিলাম এন, তাহলে হয়ে গেল কি পি এন পি। এই জিনিসটা মূলত হচ্ছে প্রথমটা একটা পি এন জাংশন ডায়োড, আবার পরেরটা একটা পি এন জাংশন ডায়োড। তো এই দুটাকে একটা বিশেষ পদ্ধতিতে আমরা জোড়া লাগাই দিচ্ছি, তাই না? এরকমই তো ব্যাপারটা। তাহলে ব্যাপারটা কি হয়ে যায়, পি এন পি, যেমন দুজনের মধ্যে এনটা কমন অঞ্চল। তাহলে এই যে এখানে আমরা বলতে পারি এটা একটা পি এন জাংশন ডায়োড, এটা একটা পি এন জাংশন ডায়োড, দুটাকে আমরা অ্যাড করে দিয়ে হয়ে গেল কি পিএনপি ট্রানজিস্টর। তাহলে এইটার মূলত তিনটা টার্মিনাল থাকবে। কয়টা টার্মিনাল থাকবে? ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল থাকবে। তো এখন আমরা তিনটা টার্মিনালের একটু নামকরণ করি। এটা হচ্ছে পজিটিভ টাইপ রূপায়িত, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন, এখানে হোল আছে বেশি। এখানে যদি এন টাইপ, এটাতে ইলেকট্রন আছে বেশি। এটা যদি আবার পি টাইপ, এটাতে হোল আছে বেশি। এখন এই যে এই ট্রানজিস্টরের এই অংশটাকে বলা হয় ইমিটর। কি বলা হয়? ইমিটর। ইমিটর বা নিঃসারক, ইমিটর বা নিঃসারক। আর এই যে মাঝখানের এন, এই অংশকে বলা হয় বেস, বেস। আর এই যে শেষের অংশটাকে বলা হয় কালেক্টর। তো এই হলো ঘটনা কালেক্টর। এখন এই ট্রানজিস্টর এই টার্মিনাল গুলো একটু আমরা দেখি, একটা টার্মিনাল, আরেকটা টার্মিনাল, এই আরেকটা টার্মিনাল, এই তিনটা টার্মিনাল থাকে ট্রানজিস্টরের। এখন ট্রানজিস্টরকে আমরা মূলত ব্যবহার করব বিভিন্ন বর্তনীতে আমাদের প্রয়োজনে। তো ইমিটার, বেস, কালেক্টর, এই তিনটা জিনিস আসলে কি জিনিস? ধরেন এই ইমিটার হচ্ছে, ইমিটার মূলত কি করে, ট্রানজিস্টরের তিনটি অংশের মধ্যে এই অংশ সবচেয়ে বেশি ডোপিং করা হয়, কারণ এর প্রধান কাজ হলো বেজ মেজরিটি বা গরিষ্ঠ চার্জ বাহক ইলেকট্রন বা হোলকে হোল সরবরাহ করা, ইলেকট্রন বা হোল সরবরাহ করা। এখন ইলেকট্রন বা হোল কেন বলছে? কারণ যখন সে এখানে এন থাকবে তখন এখানে ইলেকট্রন প্রোভাইড করবে, আর যখন সেখানে পি থাকবে তখন এখানে হোল প্রোভাইড করবে। ট্রানজিস্টরের ইমিটারের ভূমি সাপেক্ষে সব সময়ই সংযোগে রাখা হয়। ট্রানজিস্টরের বেসিক্যালি দুইটা ডায়োড, একটা হচ্ছে ইমিটর বেস আর একটা হচ্ছে বেস কালেক্টর। এর মধ্যে ইমিটর বেস যে কালেক্টর, ইমিটর বেস, এই ইমিটর এবং বেস নিয়ে যে ডায়োডটা ইবি, এই ডায়োডটা মূলত ইনপুট ডায়োড, এটার মধ্যে ইনপুট দেওয়া হয়। তাহলে এই ইনপুট ডায়োড সবসময় আমরা রাখবো ফরওয়ার্ড বায়াসিং এ রাখার। কি বায়াসিং? ফরওয়ার্ড বায়াসিং এ রাখবো। তো ফরওয়ার্ড বায়াসিং মানে হচ্ছে ধনাত্মকটা ধনাত্মকের সাথে, ঋণাত্মকটা ঋণাত্মকের সাথে, এটাই তো ফরওয়ার্ড বায়াসিং নাকি? সরি, আমি একটু মনে ভুল বলে ফেলছি। ফরওয়ার্ড বায়াসিং মানে হচ্ছে ধনাত্মকের সাথে ধনাত্মক, হ্যাঁ ধনাত্মকের সাথে ধনাত্মক, রাইট, আমি ঠিকই বলছি। তাহলে ধনাত্মকের সাথে আমি ব্যাটারির, এখানে যদি আমি ব্যাটারি কানেক্ট করি, ধনাত্মকের সাথে ধনাত্মক যুক্ত করব, তাহলে দেখেন এই যে এটার কারেন্টের দিক থেকে যাবে, এটাও কিন্তু পজিটিভ, সামনের দিকে ধাক্কা দিবে, তখন এই ইলেকট্রনের দিকে একটা ফ্লো ক্রিয়েট হবে, আর ইলেকট্রন আবার এদিকে ঋণাত্মক, এদিক থেকে একটা ধাক্কা পাবে, তখন আলটিমেটলি কারেন্টটা কালেক্টরের দিকে যাবে। বুঝতে পারছি? সো এখন আমরা কি বুঝলাম? আমরা বলছি যে ইমিটর এবং বেস, এটা যে ইনপুট ডায়োড, এই ইনপুট ডায়োডটাকে অলওয়েজ সম্মুখ যুগে রাখতে হবে, ফরওয়ার্ড বায়াসিং এ রাখতে হবে। এটা হচ্ছে ট্রানজিস্টরের একটা বেসিক ব্যাপার। সো ট্রানজিস্টরের এই পার্টটাতে সবচেয়ে বেশি রূপায়ণ করা হয়, কারণ এখানে হোল বেশি থাকলেই এদিক থেকে ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হবে, আর এদিক থেকে সামান্য ধাক্কা দিলেই সে সামনের দিকে ফ্লো দিতে পারবে। সো এই জন্যই আসলে এখানে বেশি রূপায়িত করা হয়। তাহলে এটা হচ্ছে ইমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তো ইমিটর কি জিনিস? এখানে বলছে যে ইমিটর প্রচুর পরিমাণে গরিষ্ঠ চার্জ বাহক সরবরাহ করতে পারে। বেস ট্রানজিস্টরের তিনটি অংশের মধ্যে এর সবচেয়ে কম ডোপিং করা হয়। এই উভয় প্রকারের ট্রানজিস্টরের ক্ষেত্রে মাঝখানে থাকে, এটি ইমিটর ও কালেক্টরের তুলনায় পাতলা 10⁻6 মিটার ক্রমের করা হয়। কালেক্টর, একইভাবে কালেক্টর নিয়ে কথা বলা হয়েছে। ট্রানজিস্টরের অংশ বেস ও ইমিটরের তুলনায় বেশ প্রশস্ত থাকে। মূলত এই যে এখানে দেখেন আমি চিত্রের মধ্যেই দেখাচ্ছি, এই পার্টটা এবং এই পার্টটার তুলনায় এই পার্টটা কিন্তু একটু বেশি। কেন বেশি? কালেক্টরে আমাদের আউটপুট চাই, সেই জায়গাটা একটু বড় হলে সুবিধা হয়। ওকে, তো আদান সংগ্রহ করা হয়, এগুলো আপনি আসলে বুঝে গেছেন যে কালেক্টর সবসময় বিপরীত যোগ, এই কালেক্টরকে সবসময় বিপরীত যোগে রাখা হবে। অর্থাৎ এখানে আমরা একটা ব্যাটারি দেব, এখানে আমরা একটা ব্যাটারি দিব, এটা তো পজিটিভ, তাহলে এটাকে এখানে দিতে হবে কার সাথে? নেগেটিভের সাথে। তো এই যে এটা হচ্ছে গিয়ে কালেক্টরের অবস্থা। তাহলে কালেক্টর বেসটাকে অলওয়েজ কি রাখতে হবে? এই যে কালেক্টরের সাপেক্ষে এটা কি রাখতে হবে? কালেক্টরের সাপেক্ষে এটাকে রাখতে হবে হচ্ছে বিমুখী যোগে, আর এটা বেস ইমিটরের সাপেক্ষে, ইমিটরকে অলওয়েজ এখানে রাখতে হবে কি? সম্মুখ যোগে। ইমিটরকে বেজের সাপেক্ষে সম্মুখ যোগে রাখতে হবে, কালেক্টরকে এখানে সবসময় কি রাখতে হবে? বিমুখী যোগে রাখতে হবে। এটা হচ্ছে ট্রানজিস্টরের বেসিক গঠন। তাহলে আপনারা আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। এইটুকুই ট্রানজিস্টরের ব্যাখ্যা আপনাকে দিতে বললে আপনি এনপিএন পিএনপি ট্রানজিস্টরের ইমিটার বেস কালেক্টর এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করে দিবেন। এটা মূলত স্যান্ডউইচের মতো অনেকটা। তো আপনি আশা করি এই এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের গঠনটা এখানে পড়লেই বুঝে যাবেন। তো আমরা পরবর্তী পেজে চলে যাই। এই যে এখানে মডুলেশন, আপনার আর কিছু লাগবে না, এই দিক দিয়ে মাঝখানে অনেক কিছু আমি কাটসার করছি। এরপর আসেন মডুলেশন। ভাই মডুলেশনটা কি বা এটা কেন লাগবে? আমি আপনাকে এখানে কিছু বলছি না, আপনি জাস্ট পড়ে নেবেন, আমি এখানে বলে দিই এটা মূলত কি কাজ করে।
দেখেন বিস্তার, মডুলেশন, সংকেত বা মডুলেটিং তরঙ্গ এবং বাহক তরঙ্গ এবং মডুলেটেড তরঙ্গ, এই যে সবগুলো ব্যাপার আপনি আসলে কি বুঝছেন এখানে বলতে চাচ্ছি এরকম, আপনি যে কথা বলেন, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে এই কথাটার মধ্যে একটা তরঙ্গ আকারে গেছে, তো তরঙ্গ যখন ডিভাইস কালেক্ট করছে, এই ডিভাইসটা বৈদ্যুতিক তরঙ্গ হয়ে গেছে, এটা আপনার কাছে কি আবার কি হয়েছে, আবার আপনার কাছে সাউন্ডটা আসছে না? তাহলে এই যে পুরো ব্যাপারটাতে এই ঘটনাটা ঘটে গেছে, আপনি কি জানেন যে এখানে মডুলেশন করছে, এই যে এখানে তরঙ্গের বিস্তারকে মডুলেশন করে এটাকে যান্ত্রিক তরঙ্গে রূপান্তর করা হয়েছে, এবং এরপর এটাকে আবার মডুলেটিং করে সংকেত আকার তরঙ্গ আকার আপনার কাছে পৌঁছানো হয়েছে, এবং সেটাকে হচ্ছে বাহক তরঙ্গ বলে। এবার এটাকে আবার মডুলেটেড করে আপনার কাছে শব্দ তৈরি করা হয়েছে। সো এই যে এই ঘটনাটা এখানে বিস্তারিত আলোচনা করা আছে, যে বেতার সম্প্রচারের অধিকাংশ ক্ষেত্রে বিস্তার মডুলেশন ব্যবহার করা হয়, টেলিভিশনের ক্ষেত্রে শব্দ তরঙ্গ পাঠানো হয় কম্পাঙ্ক মডুলেশনের মাধ্যমে, চিত্রের তরঙ্গ পাঠানো হয় এবং বিস্তার মডুলেশনের মাধ্যমে। তো এই যে চিত্রটা পাঠানো হয় চিত্রের তরঙ্গ পাঠানো হয় বিস্তার মডুলেশনের মাধ্যমে। এই মাধ্যমে এই অধ্যায়ে প্রথম দুই প্রকার মডুলেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম দুই প্রকার বলতে আপনার এখানে বিস্তার মডুলেশন এবং কম্পাঙ্ক মডুলেশন। তো এই মডুলেশন ব্যাপারটা কি আমি আপনাকে আশা করি হিন্টস দিতে পারছি, ধারণা আর কি। তো আপনি এখানে বিস্তারটা পড়ে বাকিটা আশা করি বুঝতে পারবেন যে এখানে মডুলেটর মূলত কি করে। মডুলেশনের ব্যাখ্যাটা একটু আপনি পড়ে যাবেন পরীক্ষার হলে, মডুলেশন কি, মডুলেশন ব্যাখ্যা করুন, বা বিস্তার মডুলেশন ব্যাখ্যা করুন, অথবা কম্পাঙ্ক মডুলেশন ব্যাখ্যা করুন। এই জিনিসগুলো আপনারা একটু পরীক্ষার হলে পড়ে যাবেন। আমি আপনাদেরকে জাস্ট মডুলেশন সম্পর্কে একটা হিন্টস দিলাম, যে জিনিসটা কি সম্পর্কিত কথাবার্তা আপনি আশা করি বুঝতে পারছেন, যে যত তরঙ্গ আছে এদেরকে কনভার্ট করা লাগে, এই কনভার্টের ব্যাপারটা হচ্ছে মডুলেশন, ঠিক আছে। আবার ডিমডুলেশন কি, ডিমডুলেশন হচ্ছে আবার কনভার্ট করা তরঙ্গকে আবার পূর্ণ তরঙ্গে ফিরে আসা। আমি কথা বলতেছি, আমার কথাটা আপনি কথা হিসেবে শুনতেছেন, মাঝখানে কিন্তু তরঙ্গের কাজটা হয়ে গেছে, তাহলে আমার কথাটা এটাকে মডুলেট করে আপনার কাছে নেওয়া হয়েছে, সেটাকে আবার ডিমডুলেট করে আপনাকে আমার কথাটা শোনানো হয়েছে। আপনি আশা করি পুরোটা ব্যাপার বুঝবেন। এবার চলে আসেন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আপনার কপাল খুব খারাপ না হলে এখান থেকে একটা ম্যাথ আসবে, ম্যাথগুলো খুবই সহজ। সো আপনি এখানে ম্যাথগুলো সহজ বলতে আপনি কি করবেন, এখানে আমরা যে ট্রানজিস্টরের যে গঠন বা ট্রানজিস্টরের যে কার্যপ্রণালী, এর মধ্যে তিনটা টাইপের ট্রানজিস্টর আমরা বর্তনীতে কানেক্ট করতে পারি। একটা হচ্ছে তোমার কমন বেজ, কমন এমিটার এবং কমন কালেক্টর, এই তিনটা টাইপ। বাট কমন বেজ, কমন এমিটার, কমন কালেক্টর আমি পড়াই নাই, এগুলো হচ্ছে বইয়ে আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো কমন বেজ, কমন এমিটার, কমন কালেক্টর, এই তিনটার মধ্যে আমরা কমন বেজে একটা প্রবাহ বিবর্ধন গুণক পাই এবং কমন এমিটারে প্রবাহ লাভ পাই। এই দুটা গুণক এখানে আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আলফা পাওয়া যায় কোথায়, কমন বেজে আউটপুট কারেন্টটা ইনপুট কারেন্টের তুলনায় কতগুণ শক্তিশালী, কমন বেজ কনফিগারেশনে আউটপুট কারেন্টটা ইনপুট কারেন্টের তুলনায় কতগুণ শক্তিশালী, সেই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আমার আলফা। আর আপনারা মাথায় রাখবেন, কমন বেজে আলফার মান অর্থাৎ আউটপুট কারেন্ট ইনপুট কারেন্টের তুলনায় বড় হয় না, সবসময় ছোট হয় বড়। তো এখানে কেমন ছোট হয়, মোটামুটি ধরেন আমার যদি আমি 10 অ্যাম্পিয়ার দেই, বা আমি যদি 10 ভোল্ট দিই, তার থেকে আমি পাবো হচ্ছে 9 ভোল্ট বা 9.5 ভোল্ট। তার মানে আমার ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্টটা কমে যাচ্ছে। আর যখন আমি কমন ইমিটারে দিব, তখন আমার দেখা যায় এই সংখ্যাটা প্রায় 100 গুণ পর্যন্ত হইতে পারে। অর্থাৎ কমন ইমিটারের যে প্রবাহ বিবর্ধন বা প্রবাহ লাভ, এটা মোটামুটি 100 গুণ হইতে পারে, ঠিক আছে। সো আমরা এখন এখান থেকে বুঝতে পারছি যে যেখানে অনেক বেশি জেনারেটিং বা অনেক বেশি কারেন্টের প্রয়োজন পড়ে বা অনেক বেশি অ্যাম্প্লিফাই করা দরকার হয়, তখন আমরা আসলে মূলত ট্রানজিস্টরটাকে কমন ইমিটার কনফিগারেশন ব্যবহার করব। সো এখন আর কথা না বলেই ওই জিনিসগুলো নিয়ে আমার কথা বলার দরকার ছিল বলে একটু কথা বলছি, তবে আপনি ওই বই থেকে একটু পড়ে নেবেন, কমন বেস, কমন কালেক্টর, কমন এমিটার। তো এখানে একটা কোশ্চেন বলছে যে কোন ট্রানজিস্টর এত অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ। তো নিঃসারক প্রবাহ বলতে আমরা একটু আগে ট্রানজিস্টর বলছিলাম, ইমিটরকে আই দ্বারা আমরা প্রকাশ করব, ইমিটর কারেন্ট, আর কালেক্টর কারেন্টকে আমরা আইসি দ্বারা প্রকাশ করব, বেস কারেন্টটাকে আমরা আইবি দ্বারা প্রকাশ করব। তো এদের মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে, এখানে আপনি একটা চিত্রের মাধ্যমে আপনি চিত্রটা যে দেখে আসছেন, যে এখানে দেখছিলেন যে ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে এই চিত্রে এই যে এখানে ইনপুট কারেন্ট কিন্তু আইই, ইনপুট কারেন্ট কে আইই, তাহলে আইই হচ্ছে এটা হচ্ছে বেস কারেন্ট আইবি, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি। তাহলে কি দেখলেন, ইনপুটে আই যাচ্ছে, আইবি এবং আইসি বের হচ্ছে, তার মানে এখান থেকে লেখা যায় না আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। তাহলে এটা একটা ফর্মুলা আপনি মনে রাখবেন, ঠিক আছে। তো এটা ফর্মুলাকে মনে রাখলে এটার পরে আপনি আরো কিছু মনে রাখতে পারবেন, যেমন এই যে আমরা এখান থেকে লিখছি এটা সমান এটা প্লাস এটা, ঠিক আছে। তো আলফা কি, আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, এটা মূলত হচ্ছে কমন বেস কনফিগারেশনে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। তো আউটপুট কারেন্ট হচ্ছে এখানে আইসি কমন বেসে, আর এখানে ইনপুট কারেন্ট হচ্ছে আইই, তাহলে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই, অনেক সময় এটাকে ডেল আইসি বাই ডেল আইইও লেখা হয়। তাহলে এটা হচ্ছে আলফা, এবং আমরা সূত্র তাহলে দুটো অলরেডি পেয়ে গেছি। আর একটা ফর্মুলা আছে বিটা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আইসি বাই আইবি, তাহলে এটা হচ্ছে আমাদের এই বিটা এবং আলফার সূত্র। সো আপনি এখন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু পড়েন। কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে যে কোন ট্রানজিস্টর এত মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ পরিবর্তন এর জন্য এত মিলি অ্যাম্পিয়ার প্রবাহ সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটলো, মানে ডেল দেওয়া আছে। তাহলে ডেল
এটা হচ্ছে নিঃসারক প্রবাহ মানে আই এর মান দেওয়া আছে কত, আই এর মান দেওয়া আছে 0.8.0 মিলি অ্যাম্পিয়ার। এরপরে বলছে আপনাকে সংগ্রাহক প্রবাহ মানে আইসি এর মান দেওয়া আছে এত, এবং আমাদেরকে বলছে কি তাহলে আমরা এই যে এই দুটা থেকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে আইসিটা পেয়ে যাব, আইবিটা পেয়ে যাব, তাই না? তাহলে আইবিটা আমরা বের করে নিতে পারি, কারণ আইবি হচ্ছে আই মাইনাস আইসি এই সূত্র অনুসারে। তাহলে আইবি হবে কত, এটা থেকে এটা বিয়োগ করলে 0.1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা আশা করি বুঝে গেছেন। প্রবাহ বিবর্ধক গুণক আলফা এবং প্রবাহ লাভ বিটা, আমরা জানি আলফা ইকুয়ালস টু আইসি বাই আই, বসায় দিবেন মান আসছে, বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি, বসায় দিবেন মান আসছে। একইভাবে পরের অঙ্কটাও দেখেন, আপনারা আশা করি পরের ম্যাথটাও বুঝে গেছেন যে এখানে যে ব্যাপারগুলো বলছে আমরা সেই জিনিসগুলো জাস্ট এই সূত্রের মধ্যে বসায় দিছি, কোনো কাজ নাই, জাস্ট অঙ্কটা একটু করে যাবেন। তো পরীক্ষার হলে এই ধরনের একটা অঙ্ক যদি আসে আপনার কপাল খারাপ হবে না, আশা করি আপনি এই অঙ্কটা অ্যান্সার করে আসতে পারবেন। তারপরে আপনি পরের ম্যাথটাতে যান, একই রকমের আচ্ছা এই যে আগের ম্যাথটারই পরের অংশটা এটা। তো আপনারা আলফা আর বিটার মধ্যে যে সম্পর্ক, আলফা আর বিটার মধ্যে সম্পর্ক, এই পার্টটা আমি আপনাদেরকে দেখাই নাই। তো আলফা বিটার মধ্যে সম্পর্কটা আমরা একটু বের করার চেষ্টা করি যে কিভাবে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক আনা যায়। তো আমরা কি জানি, আমরা জানি আলফা ইকুয়ালস টু আইসি বাই আইবি, এবং বিটা ইকুয়ালস টু আমরা জানি আইসি বাই আইই। তো এখন আপনি যদি এখানে একটা কাজ করেন, আলফা বাই বিটা করেন, তাহলে কি হয়, আপনার হয় হচ্ছে আইসি বাই আইবি ইন্টু আইই বাই আইসি, নিশ্চয়ই এটা, তো এটা কাটা যায় আইই, তো এখানে থাকতেছে হচ্ছে আইই বাই আইবি, এটাকে আপনি 1 নং দিয়ে রাখেন। তো এখন আপনি আবার এটা জানেন আইই সমান আইবি প্লাস আইসি, রাইট? দেন আপনার এখান থেকে আনা যায় আইবি ইকুয়ালস টু হচ্ছে আইই মাইনাস আইসি। তো এখান থেকে লেখা যায় আইবি বাই আইসি ইকুয়ালস টু হচ্ছে আইই বাই আইসি, এটা হয়, তাই তো? এটা লেখা যায়। তো এবার আপনি এটাকে একটু উপরে উঠালে যেটা উল্টা দিলে আমরা লিখতে পারি আইসি বাই আইবি ইকুয়ালস টু হচ্ছে আইসি বাই আইই মাইনাস আইসি। এখন এই জিনিসটা কি বলেন তো, আইসি বাই আইবি কি? এটা ছিল বিটা, তাহলে এটা হচ্ছে বিটা, তাহলে বিটা ইকুয়ালস টু আমরা এখান থেকে লিখতে পারি আইসি দিয়ে যদি আই দ্বারা যদি উপরে নিচে ভাগ করি, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আইসি বাই আইই, নিচে হচ্ছে 1 মাইনাস আইসি বাই আইই। তাহলে নিশ্চয় কি হলো, আইসি বাই আইই এটা হচ্ছে আলফা, আইসি বাই আইই এটাও কিন্তু আলফা, তাহলে বিটা ইকুয়ালস আমরা কি পেলাম, আলফা বাই হচ্ছে 1 মাইনাস আলফা। এটা হচ্ছে আলফা বিটার মধ্যে সম্পর্ক, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। সো আপনি বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা এই সূত্র ব্যবহার করে পরের অঙ্কটা করছেন আর কি, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। এখানে দেখতে ব্যাপারটা বি এর মতো দেখায়, এটা বিটা, বুঝছেন, এটা বিটা। তো আপনি বাকিটা আশা করি বুঝছেন, এই অঙ্কগুলো খুবই সহজ, আপনারা এই ম্যাথগুলো একটু করে যাবেন। সো এই যে এই টোটাল যে ক্লাসটা হলো, এটা পরে আপনি পর্ব 1 অর্থাৎ লেকচার 1 এর পার্ট 1 পার্ট 2 এই দুটা মিলে আপনি আশা করছি 15 নাম্বার কমন পাবেন। সো আপনি তারপরেও আপনি কমন বেস, কমন লিমিটার, কমন কালেক্টর এবং আরো কিছু জিনিস যেগুলো পরীক্ষায় আগে পরে এসেছে, ওই আশেপাশের জিনিসগুলো একটু ধারণা নিয়ে পরীক্ষা হলে যাবেন। আর এই ধারণা নিয়ে পরীক্ষা হলে গেলে আপনি অন্তত পরীক্ষায় লিখতে পারবেন, ভাই ফিজিক্স লিখতে পারবেন। আপনার এখানে A+ পাওয়ার টার্গেট রেখে লাভ নাই, যেহেতু আপনি শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে আসছেন। তো আপনার টার্গেট থাকবে সর্বোচ্চ মার্ক উঠানো যেন যায়। তো সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে কোনো কিছু যেন বাদ রেখে না আসি। আর আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, যেহেতু থিওরি আসছে, তো আপনি টপিকের বাইরে লেখা লিখবেন না, টপিক বেস দু একটা ওয়ার্ড লিখেন, দু একটা লাইন লিখেন, কিছু নাম্বার আপনি অবশ্যই পাবেন। তো টপিকটা একটু মাথায় নিয়ে যান, পরীক্ষার হলে গিয়ে একটু সুন্দর করে লিখে আসেন, আশা করি আপনার পরীক্ষা ভালো হবে। তো আমাদের পর্ব অর্থাৎ ক্লাস 1 শেষ টোটাল, আমরা এরপরে আরো 10টা ক্লাস এরকম পাবো, যেটা পেইড ক্লাসে। সো আমরা পরবর্তী ক্লাসগুলো এনজয় করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।